কুইক লার্ন অ্যাডভান্স ম্যাথ ক্যারিয়ার পক্ষ থেকে স্বাগতম। তো আমরা এখানে মূলত এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করে থাকি, পাশাপাশি বোর্ড যে প্রশ্নগুলো আছে তথা এমসিকিউ প্রবলেমগুলো সলভ করে থাকি। তো এমসিকিউ প্রবলেমে দেখা যাচ্ছে 25টা এমসিকিউ, তো 25 মিনিট সময়। তো এই 25 মিনিট সময় 25টা এমসিকিউ দাগানো খুবই টাফ। কিন্তু ম্যাথ দাগানোর ক্ষেত্রে দেখা গেছে যে 25টা এমসিকিউ বা সব এমসিকিউ এর যে ধরনগুলো আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু সমান সময় লাগে না। কিছু কিছু এমসিকিউ আছে যে আমরা দেখা মাত্রই উত্তর বলে দিতে পারি, আর কিছু কিছু প্রবলেম একটু সলভ করে উত্তর দাগাতে হয়। তো এই কিছু কিছু প্রবলেম যে আমরা দেখা মাত্রই উত্তর বলে দিতে পারতেছি, তো সেই ক্ষেত্রে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ব্যয় হচ্ছে। তো বাকি যে 40 সেকেন্ড বা 50 সেকেন্ড, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সময়টা, যে প্রশ্নটা একটু বড়, যে এমসিকিউটা একটু বড়, সেই জায়গায় আমরা সময়টা ব্যয় করব। তো এইভাবে একটু কম্বাইন করে প্রশ্নগুলো আমরা উত্তর করব, তাহলে সহজেই আমরা এই 25টা এমসিকিউ 25 মিনিটের মধ্যে কভার করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা সলিউশনে চলে যাচ্ছি। তো আজকে আমরা দিব ঢাকা বোর্ড 2017 সালের এমসিকিউ প্রশ্নের সমাধান। 1 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে, এত সমীকরণের একটি মূল 2 হলে অপর মূল কত? তো আমরা এখানে কাজ করব, সমীকরণটিকে একটু গুছিয়ে নিব। আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এভাবে আমরা সাজিয়ে নিলাম। তো এর একটি মূল দেওয়া আছে 2, অপরটি ধরে নিলাম আলফা। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুটা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা পেয়ে যাচ্ছি মূলদের যোগফল এখানে 4, তাহলে আলফার মান পেয়ে যাচ্ছি 2। 2 ও 3 নং প্রশ্নের উত্তর এখানে দিতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে। তো তথ্যটি দেয়া আছে এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব হোল টু দি পাওয়ার 5 আছে। তো আমরা দেখতে পারতেছি যে এখানে এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল কিউবের ফর্মুলা পড়ছে, এর উপরে আবার পাওয়ার আছে 5, তাহলে আমরা জানি পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 3 5 আর 15। তো আমরা জানি ঘাত যত তার পদ সংখ্যা তার চেয়ে এক বেশি, তাহলে বোঝা যাচ্ছে এখানে পদ সংখ্যা হচ্ছে 16। 3 নং প্রশ্নে বলা হচ্ছে বিস্তৃতিটির মধ্যপদ কয়টি? তো যেহেতু এখানে ঘাত হচ্ছে বিজোড়, সেহেতু মধ্যপদ দুটি, আর ঘাত জোড় হলে মধ্যপদ একটি। তো উদাহরণে আমরা দেখি, আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে। এ প্লাস বি হোল কিউব, এটার ফর্মুলা আমরা জানি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে যে এখানে ঘাত বিজোড় হয়, আমরা পদ সংখ্যা পাচ্ছি 4টি, তাহলে মধ্যপদ হচ্ছে দুটি। তো মধ্যপদ দুটি এখানে কি হচ্ছে, 3a স্কোয়ার বি একটা, আর একটা হচ্ছে 3ab স্কোয়ার। তাহলে এই রেসপেক্টে বলতে পারতেছি মধ্যপদ দুটি। 4 নং প্রশ্নে বলছি এককের কাল্পনিক ঘনমূল দুইটির গুণফল কত? আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল দুটি হচ্ছে, একটি হচ্ছে ওমেগা আর একটি হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি ওমেগা কিউব, ওমেগা কিউবের মান হচ্ছে 1। 5 নং প্রশ্নে বলা হচ্ছে এত এর বিস্তৃতিতে মধ্যপদের মান কত? তা আমরা দেখতে পারতেছি যে এখানে ঘাত হচ্ছে জোড়, তাহলে মধ্যপদ একটি। তো মধ্যপদ বাহির করার যে ফর্মুলা সেটা আমরা জানি n/2 + 1, তাহলে এটি হচ্ছে এততম পদই হচ্ছে মধ্যপদ। তাহলে n বলতে এখানে 8/2 + 1, তাহলে 4 + 1 তম পদই হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা এখানে লিখব 8c4 x টু দি পাওয়ার 4 প্রথম পদ, এবং দ্বিতীয় পদ হচ্ছে -1/x, এর উপরে হবে x টু দি পাওয়ার 4। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটা যাচ্ছে, -1 এর উপরে x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে +1, আর 8c4 মানে হচ্ছে 70। তাহলে মধ্যপদ হচ্ছে এখানে 7। 6 নং প্রশ্নে বলা হচ্ছে দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে ছক্কার মামদার সমান হবে, তার সম্ভাবনা কত? তা আমরা জানি দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে 36 ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা মোট নমুনা পাচ্ছি 36টি, এবং এখানে সমান সংখ্যক সংখ্যা উঠার যে সংখ্যাটা সেটা হচ্ছে 6টি, কারণ 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, তাহলে এরকম সংখ্যা আছে 6টি। তাহলে এখানে আমরা বলতে পারবো 6/36, তাহলে কাঙ্ক্ষিত যে ফলাফলটা আমরা পেয়ে যাচ্ছি 6/36 হচ্ছে এখানকার আনসার। 7 নং প্রশ্নে বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট জেড আবদ্ধ। তো যোগের ক্ষেত্রে কি আবদ্ধ হবে, বিয়োগের ক্ষেত্রে কি আবদ্ধ হবে, না গুণের ক্ষেত্রে কি আবদ্ধ হবে? তো আমরা এখানে বলতে পারি যে পূর্ণ সংখ্যার সেটকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এটা যোগের ক্ষেত্রেও আবদ্ধ, বিয়োগের ক্ষেত্রেও আবদ্ধ, গুণের ক্ষেত্রেও আবদ্ধ। তাহলে এখানে যে তিনটি অপশন আছে এই তিনটা অপশনই হচ্ছে সঠিক, তাহলে আমরা বলতে পারি 1 2 3 এখানে তিনটাই হচ্ছে সঠিক। 8 নং প্রশ্ন বলছে কোন সমীকরণে একটি মূল এত হলে
সমীকরণটি কি হবে? তো আমরা দেখতে পারতেছি এখানে যে মূলটি দেয়া আছে এই মূলটা হচ্ছে জটিল, তাহলে অপর মূলটি হবে এর অনুবন্ধী জটিল। তাহলে ধরে নিলাম যে মূলটি দেয়া আছে সেটি হচ্ছে আলফা 1 মাইনাস আই রুট টু, তাহলে অপর মূলটি এর অনুবন্ধী সংখ্যা 1 প্লাস আই রুট টু। আমরা জানি দুটি মূল নিয়ে গঠিত যে নতুন সমীকরণ তার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নতুন মূল দুটার যোগফল ইন্টু এক্স প্লাস নতুন মূল দুটার গুণফল। তাহলে আমরা এখানে যোগ করে এবং গুণফল বসাই দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি। 9 নং প্রশ্নে বলা হচ্ছে এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটির মান কত? তাহলে এখান থেকে আমরা সাধারণ পদটি বাহির করে নেব। তাহলে সাধারণ পদটি আমরা পেয়ে যাচ্ছি 9c আর x টু দি পাওয়ার 9 মাইনাস r মাইনাস 1 x স্কয়ার টু দি পাওয়ার r। তাহলে এখান থেকে আমরা x গুলো একসঙ্গে করলাম, তাহলে এখান থেকে আমরা x গুলো একসঙ্গে করার পর x এর যে পাওয়ারটা আছে সেটা ইকুয়াল আমরা কি ধরবো? শূন্য ধরবো, যেহেতু x বর্জিত পদ বলছে। তাহলে সেখান থেকে আমরা r এর মান বাহির করে ফেলতেছি, r এর মান পাচ্ছি আমরা এখানে 3, তাহলে 3 প্লাস 1 দ্যাট ইজ 4তম পদটি হচ্ছে x বর্জিত। তাহলে আমরা সাধারণ পদ সেখানে r এর মান 3 বসিয়ে দেই, তাহলে আমরা আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফল যেটি পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে -84। তো এটি হচ্ছে आंसर। 10 নং প্রশ্নে বলা হচ্ছে এখানে অসমতার যে শর্তগুলো দেয়া আছে এর উপর বেস করে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে কোন আবদ্ধ ক্ষেত্রটি উপরের সকল শর্তকে সিদ্ধ করবে। তাহলে এই অসমতা রিলেটেড যে চিত্রটি দেয়া আছে আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি যে শেডেড রিজিয়নটা হবে মূল বিন্দুর দিকে। তাহলে এখানে কাঙ্ক্ষিত ছায়াঘেরা যে অংশটুকু পেয়ে যাচ্ছে আমরা সেটা হচ্ছে ও এ পি ডি, এই অংশটুকু হবে এখানে আমাদের আবদ্ধ ক্ষেত্র। এখানে উদ্দীপকের আলোকে 11 নং ও 12 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ। তো 11 নং প্রশ্নে জিজ্ঞেস করলো অধিবৃত্তটির শীর্ষ বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কোনটি হবে। তো অধিবৃত্তটিকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এ রিলেটেড আকারে তৈরি করে নিয়ে আসলাম এবং এই আকারেই চলে আসবে। তো এখানে কম্পেয়ার করলে এ এর মান পাচ্ছি 4 আর বি এর মান পাচ্ছি 5। তো এই রিলেটেড যেহেতু ওয়াই আগে আছে তাহলে শীর্ষবিন্দু হবে 0, প্লাস মাইনাস বি। তাহলে আমরা সেই এক্সপেক্টে পেয়ে যাচ্ছি 0, প্লাস মাইনাস 5। 12 নং প্রশ্নে বলছে অধিবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো আমরা সমীকরণে দেখেছি যে ওয়াই স্কোয়ারটি আগে আছে, তাহলে এর এক্সপেক্টে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা সেটা হবে 2a স্কোয়ার বাই বি, মানে বিটা এখানে নিচে হবে। তাহলে মানসমূহ বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 32/5 একক, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 13 নং প্রশ্নে বলছে 5p এবং 4p মানের দুইটি বল একটি কণার উপর আলফা কোণে ক্রিয়া করে, তাদের লব্ধি যদি √21p হয় তাহলে আলফা এর মান কত হবে। তো আমরা লব্ধির মানের ফর্মুলা থেকে জানি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে লব্ধি আর আমরা এখানে বসিয়ে দিলাম, পি কিউ এর মান বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, কজ আলফা ইজ ইকুয়াল টু -হাফ। তাহলে আমরা জানি কজ 120 ডিগ্রি মান -হাফ, তাহলে আলফার মান পেয়ে যাচ্ছি এখানে 120 ডিগ্রি। এটি হচ্ছে 14 নং প্রশ্নে বলছে এখানে জেড অভিষ্ট একটি ফাংশন দেয়া আছে এবং শর্ত দুইটি দেয়া আছে x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 9, x প্লাস 2y লেস দেন 12। তাহলে এখানে জেড এর সর্বোচ্চ মান ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে যে অসমতা দুইটি দেয়া আছে এদেরকে আমরা কি করব, সমতায় প্রকাশ করে জাস্ট সমাধান করে দিব। এই যে x প্লাস ইকুয়াল 9 আর x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12, এই সমীকরণ দুটি সমাধান করে আমরা x এর মান পাচ্ছি 6, y এর মান পাচ্ছি আমরা 3। এই x ইকুয়াল 6 এবং y ইজ ইকুয়াল টু 3 যদি আমরা অভিষ্ট ফাংশন z এ বসিয়ে দিই অর্থাৎ 2x প্লাস 7y এ বসিয়ে দিই তাহলে আমরা আমাদের এখানে সর্বোচ্চ মান পেয়ে যাব। তাহলে মান বসিয়ে সর্বোচ্চ মান পেয়ে যাচ্ছি আমরা এখানে 33। 15 নং প্রশ্নে বলা হচ্ছে একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড আদি বেগে এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে 120 মিটার দূরে অবস্থিত একটি খুঁটিকে অতিক্রম করে। খুঁটিটি অতিক্রমের মুহূর্তে গাড়িটির বেগ কত ছিল। যেহেতু সমত্বরণের কথা উল্লেখ আছে সেহেতু আমরা এখানে ইউজ করব ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2fs। তাহলে এখানে আদি বেগ দেয়া আছে, সমত্বরণ দেয়া আছে এবং দূরত্ব দেয়া আছে। আমরা মান বসিয়ে আমরা শেষ বেগ পেয়ে যাচ্ছি এখানে কত, 37.75 মিটার পার সেকেন্ড। তো এটি হচ্ছে ফলাফল। 16 নং প্রশ্নে বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মান কত। তো আমরা sec স্কয়ার এই ক্ষেত্রে থিটা বলতে বুঝতে পারতেছি tan ইনভার্স 5 এবং tan স্কয়ারের ক্ষেত্রে থিটা বলতে আমরা এখানে দেখতে পারতেছি sec ইনভার্স 2। তো sec স্কয়ার থিটা একটি ফর্মুলা আছে সেটি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা এবং tan স্কয়ার থিটার ক্ষেত্রে একটি ফর্মুলা আছে সেটি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তো আমরা এখানে দেখতে পারতেছি tan ইনভার্স চলে যাবে, তাহলে 5 এর উপর স্কয়ার তাহলে পেয়ে যাচ্ছি 25 আর এখানে sec ইনভার্স চলে যাবে তাহলে 2 এর উপর স্কয়ার পেয়ে যাচ্ছি আমরা এখানে 4। তাহলে প্লাস 1 মাইনাস 1 এখানে চলে গেল, 25 আর 4 যোগ করে পেলাম আমরা এখানে 29। তো এটি হচ্ছে উত্তর।
17 নং প্রশ্নে বলছে কে এর মান কত হলে এত সমীকরণে একটি উৎপাদক x-3 হবে। তো আমরা ভাগশেষ উপপাদ্য থেকে বলতে পারি যদি এর একটি উৎপাদক x-3 হয় তাহলে x-3 0 ধরবো, তাহলে x এর ভ্যালু এখানে পেয়ে যাচ্ছি আমরা 3। এই x 3 যদি আমরা মেইন সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা আমাদের এখানে কে এর মান পেয়ে যাচ্ছি। তো ক্যালকুলেশন করে আমরা এখানে কে এর মান পেয়ে যাচ্ছি -2। এটি হচ্ছে উত্তর। 18 নং প্রশ্নে চাওয়া হচ্ছে এই উপাত্তগুলো হতে পরিসর নির্ণয় করতে হবে। তো এখানে আমরা সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমরা আমাদের এখানে পরিসর পেয়ে যাব। তাহলে এখানে পরিসর পেয়ে যাচ্ছি 30। 19 নং প্রশ্নে চাওয়া হয়েছে i এর বর্গমূল কোনটি। তো এটা করার জন্য আমরা বর্গমূল চিহ্নটি দিয়ে নেব। তো এখানে আমরা একটু বাড়তি নিব, তো বাড়তি নেওয়ার জন্য এটা আমরা ভাগ করে দিব, তাহলে হাফ দিতে হবে সামনে। আর এখানে আমরা একটা বাড়তি 1 এবং -1 নিয়ে নিব। এই -1 এর পরিবর্তে আমরা i স্কয়ার লিখব। তাহলে এখানে দেখতে পারতেছি a + b হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি +-1/√1 + i। তো এটি হচ্ছে i এর বর্গমূল। 20 নং প্রশ্নে বলা হচ্ছে ভূমি হতে u আদিবেগে একটি বস্তু উল্লম্ব উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক কত উপরে উঠবে। তো যেহেতু উল্লম্ব এবং সর্বাধিক উপরের কথা বলেছে, তো উল্লম্ব মানে হচ্ছে আলফার মান এখানে 90 ডিগ্রি। তো সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা জানি সেটি হচ্ছে h = e² sin² α/2g। তো আলফার মান এখানে 90 ডিগ্রি বসিয়ে দিলে আমরা sin আলফার মান অর্থাৎ sin 90 ডিগ্রি মান পেয়ে যাচ্ছি 1। তাহলে আমরা সর্বাধিক উচ্চতা যেটি পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে e²/2g। তো এটি হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। 21 নং প্রশ্নে পি অফ এ দেয়া আছে এবং পি অফ বি দেয়া আছে। তো এ ও বি এখানে স্বাধীন বলা আছে, তো এখানে কোনটি সঠিক এটি খুঁজে বের করতে হবে। তো আমরা এ ও বি স্বাধীন বলায় পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। তো এখান থেকে আমরা পি অফ এ এবং পি অফ বি এর মান বসিয়ে পেয়ে যাচ্ছি 1/5। তাহলে এটি 1 নম্বর অপশনের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে 1 নম্বর অপশনটি ঠিক আছে। তারপর 2 নম্বর অপশনে দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি। তো আমরা পি অফ এ ইউনিয়ন বি এর যে ফর্মুলা জানি সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে উপরের মানগুলো বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি 11/15। তো এটিও 2 নম্বর অপশনের সঙ্গে মিল আছে। এবং 3 নং অপশনে বলা আছে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার। তাহলে আমরা এ বার আগেই বাহির করে নিয়েছি এবং বি বার আগেই বাহির করে নিয়েছি, ওখান থেকে আমরা পাচ্ছি এটার ফলাফল হচ্ছে 4/15। তাহলে এটি হচ্ছে এখানকার কাঙ্ক্ষিত ফলাফল। আর আমরা দেখতে পারতেছি এখানে 3টা অপশনই সঠিক আছে, তাহলে 1 2 3 এখানে সঠিক। 22 নং প্রশ্নে জিজ্ঞেস করছে i এর আর্গুমেন্ট কত। তো i হচ্ছে একটি জটিল সংখ্যা, তো আমরা এটাকে z = i ধরে নিতে পারি। আর এটা যদি আমরা x + i এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে x এর মান পাচ্ছি আমরা কত 0 আর y এর মান পাচ্ছি এখানে 1। তাহলে আমরা বিন্দুটা পাচ্ছি কত 0,1, দ্যাট ইজ y অক্ষের উপরে অবস্থিত। তাহলে x অক্ষ থেকে y অক্ষের ওই বিন্দুটার যে অন্তর্ভুক্ত কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে চিত্র থেকে বলতে পারি যে এটার আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি মানে π/2। উপবৃত্তের উপর ভিত্তি করে কোন অপশনগুলো সঠিক আছে বা বেঠিক আছে এগুলো আমাদের জাজ করে বাহির করতে হবে। তো উপবৃত্তটিকে আমরা কম্পেয়ার করতেছি x² + a² + b² এর সঙ্গে। তাহলে এখানে x এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা x-1 আর y এর ভ্যালু পেয়ে যাচ্ছি y। আর a এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা এখানে 3, b এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা এখানে 4। তাহলে অবভিয়াসলি এখানে স্পষ্টত এটা যে a is less than b। তাহলে এই ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতাটি বাহির করে নিব। তো উৎকেন্দ্রিকতাটি পেয়ে যাচ্ছি আমরা √7/4। তো কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি 0 0, অর্থাৎ x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। তো x এর ভ্যালু এখানে হচ্ছে x-1 আর y এর ভ্যালু হচ্ছে এখানে ডাইরেক্ট y। তাহলে x এর ভ্যালু পেয়ে যাচ্ছে আমরা এখানে 1 আর y এর ভ্যালু পেয়ে যাচ্ছে 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 1,0 এটি ঠিক আছে, অপশনের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে 1 নম্বর অপশনটি ঠিক আছে। তারপর 2 নম্বর অপশনে বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই রেসপেক্টে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, ±be, কারণ এখানে b বড়। তো আমরা 0 এই রেসপেক্টে এর আগে দেখলাম যে 0 কম্পেয়ার করে আমরা পেয়ে যাই 1। আর এখানে ±be, b এর মান আমরা জানি এখানে 4 আর e এর মান পেয়ে যাচ্ছি √7/4। তাহলে কাটাকাটি করে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1, ±√7। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু এটা মিলে যাচ্ছে না বা মিলতেছে না, তাহলে 2 নম্বর অপশনটি ভুল আছে। আর 3 নম্বর অপশনে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা জানি এখানে 2b, তো পেয়ে যাচ্ছি এখানে 8। তো এটি আবার 3 নম্বর অপশনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে 1 এবং 3 হচ্ছে সঠিক। এখানে এই তথ্যের উপর ভিত্তি করে 24 নং ও 25 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 24 নং প্রশ্নে বলা হলো k = 1/√3 হলে আলফা এর মান কত। তো আমরা cot θ = k আছে, k এর জায়গায় আমরা 1/3 বসিয়ে দিব। তো আমরা জানি cot π/3 মানে 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান হয়ে যাচ্ছে 1/√3। তো এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাচ্ছি π/3।
তো এখন এই যে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস আলফা দেয়া আছে, তো আমরা যদি এন এর মান ইনিশিয়ালি 0 ধরি তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে কত, আলফা ইজ ইকুয়াল টু থিটা। তো থিটার মান আমরা কত বাহির করলাম, পাই বাই 3। তাহলে আলফার মান আমরা পেয়ে যাচ্ছি কত, পাই বাই 3। তো এটি হচ্ছে উত্তর। 25 নং প্রশ্নে বলা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1 এবং থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 4 এর চেয়ে বড় এবং 2 পাই এর চেয়ে ছোট হলে থিটা এর মান কত এটি বাহির করতে হবে। তো উদ্দীপকে দেয়া আছে cot থিটা ইজ ইকুয়াল টু কে, আর প্রশ্নে বলা হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1। তো আমরা কে এর জায়গায় cot থিটা লিখে দিতে পারবো, আর 1 এর পরিবর্তে cot পাই বাই 4 লিখতে পারবো। আমরা জানি cot পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো আমরা একটা ফর্মুলা জানি, cot থিটা ইজ ইকুয়াল টু cot আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস আলফা। আলফা বলতে এখানে পাই বাই 4। তো আমরা যদি এখানে এন এর মান 1 বসিয়ে দিই তাহলে থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি পাই প্লাস পাই বাই 4। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পারতেছি 5 পাই বাই 4। এই 5 পাই বাই 4 উত্তরটি এই অপশনে যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি এখানে উত্তরটি হচ্ছে 5 পাই বাই 4।